নমস্কার বন্ধু, আমি সুমন বিশ্বাস। প্রতিদিন ন্যায় আজও স্বপ্নিল বাংলা ক্লাসের পক্ষ থেকে সকল শিক্ষার্থী বন্ধুকে স্বাগত। দেখো বন্ধু, আজ আমি একটু অন্য ঘটনায় চলে যাব। বিগত কদিন ধরে আমি প্রবাদ প্রবচন বা বাগধারার ক্লাসে ব্যস্ত ছিলাম। আজ একটু আবার পুরনের দিকে ফিরে যাব। যেভাবে আমরা বাংলা, ইংরেজি এবং সংস্কৃত গ্রন্থের বর্ণনাক্রমিক যে সংক্ষিপ্ত আলোচনার ক্লাসে ছিলাম, আজকে সেই জায়গাটায় ফিরে যাব। সেদিক থেকে বন্ধু আমার আজ 6 বর্ণ নির্মিত প্রথম ক্লাস, আর টোটাল কিন্তু বাংলা, সংস্কৃত এবং ইংরেজি গ্রন্থের সংক্ষিপ্ত আলোচনার 26 নম্বর ক্লাস। আজকে 6-এর সঙ্গে বর্গীয় জ নির্মিত কিছু গ্রন্থ আলোচনা করব, কারণ 6 নির্মিত বাজার চলতে গ্রন্থের সংখ্যা খুবই কম, ফলে 6টা কমপ্লিট হয়ে যাওয়ার পর কিন্তু আমি বর্গীয় জয়ের দিকেও কিন্তু ক্লাসটা করে নেব। এবং আজও বন্ধু আমি সরাসরি ক্যামেরায় না থেকে ক্যামেরার নেপথ্য থেকেই গোটা বিষয়টাকে বোঝানোর চেষ্টা করব, কারণ গ্রন্থে আলোচনায় বোর্ড ওয়ার্ক কতটা গুরুত্ব পায় না, ফলে বিষয়টাকে যদি ঠিকঠাক বুঝিয়ে দিয়ে যায় সেটাই সবথেকে ভালো বিষয় হবে। আজ কিন্তু সেই ধারাটা কিন্তু বজায় রাখবো। সেদিক থেকে 6 বর্ণ নির্মিত প্রথম যে গ্রন্থটা সম্পর্কে আলোচনা করব সেটা ছত্রপতি শিবাজি। তোমরা জানো যে ছত্রপতি শিবাজি একটা বাংলা ইতিহাস গ্রন্থ, এবং এটা লিখেছিলেন কিন্তু সত্যচরণ শাস্ত্রী। এখানে কিন্তু মহারাষ্ট্রবীর শিবাজির কার্যকলাপ এবং জীবন বৃত্তান্ত খুব সুন্দরভাবে তুলে ধরা হয়েছে, এবং শিবাজির আগে এবং সমকালে ভারতের অবস্থা বা মহারাষ্ট্র দেশের অবস্থা প্রভৃতি এখানে বর্ণনা করা হয়েছে। লেখক যে প্রত্নতত্ত্বজ্ঞ, পণ্ডিত এবং ঐতিহাসিকদের এই গ্রন্থ তার কিন্তু পরিচয়। বিশেষ করে প্রসঙ্গাধীন কয়েকখানি চিত্র এখানে কিন্তু তুলে ধরা হয়েছে, এবং গিরিশচন্দ্র ঘোষ নিজেও কিন্তু ছত্রপতি শিবাজি নামের একখানি বাংলা নাটক কিন্তু উপহার দিয়েছিলেন, যেটা 1314 বঙ্গাব্দে ভাদ্র মাসে কিন্তু মিনার্ভা থিয়েটারে প্রথম অভিনীত হয়েছিল। এবং এই ছত্রপতি শিবাজি কিন্তু গিরিশচন্দ্রের একটা উল্লেখযোগ্য ঐতিহাসিক নাটক। আমি যখন গিরিশচন্দ্র সম্পর্কে তোমাদের পড়েছি তখন বিস্তারিত আলোচনা করেছি। এরপরে চলে যাব ছবি। তোমরা যাওয়ার ছবি হচ্ছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা একটা ছোট গল্প। বিষয়টা হচ্ছে আমরা জানি যে পেগুর সন্নিকটে ইমেদিন গ্রামের একজন ধনী অধিবাসীর কন্যা মাসয়ে অত্যন্ত রূপবতী ছিল। সেই মাসয়ের পিতা হঠাৎ একদিন একমাত্র কন্যা মাসয়েকে ফেলে পরলোক গমন করে, এবং মৃত্যুর আগে তিনি বাকো নামক সেখানকার তার যে অন্তরঙ্গ বন্ধুর হাতে তার কন্যা এবং অর্থ সম্পদ ভার কিন্তু অর্পণ করে যান। কিন্তু বাকো অল্পদিন পরে বন্ধুর অনুগমন করেন, অর্থাৎ মারা যান। এবার বাকোর পুত্র বাচিন একজন চিত্রকর, ভালো ছবি আঁকেন, এবং মাসয়ের পিতার নিকট বাকো ঋণগ্রস্ত ছিলেন। ফলে মাসয়ের পিতার আন্তরিক ইচ্ছা ছিল যে তিনি নিজের মেয়েকে বাচিনের হাতে সমর্পণ করবেন, কিন্তু উভয়ের পিতার মৃত্যু হয়। বাচিন পিতৃঋণ পরিশোধ করার জন্য বদ্ধ পরিকর হলো, এবং অভিমানের বশে উভয়ের প্রতি আপাতত বিদ্বিষ্ট হয়ে পড়ে। অবশেষে মাসয়ে ক্রোধের বশে টাকার জন্য রাজদ্বারে বাচিনের নামে অভিযোগ করে, এবং বাচিন তার যাবতীয় সম্পত্তি বিক্রয় করে এবং চিরদিনের মতো দেশ ত্যাগ করে যাবার আগেই মেয়াদের শেষ দিনে ঋণের টাকা নিয়ে মাসয়ের বাড়িতে উপস্থিত হয়, এবং মাসয়ে তাকে পীড়িত দেখে অভিমান ভুলে যায় এবং বাচিনকে বাড়িতে রেখে তার শুশ্রূষায় নিযুক্ত হয়। গল্পটি সামান্য অভিমানের মধুর সুর কিন্তু এখানে ঝঙ্কৃত হয়েছে। তারপরে যে ছবি ও গান তোমরা জানো একটা বাংলা কবিতা পুস্তক। এই ছবি ও গান গ্রন্থটা লিখেছিলেন কিন্তু স্বয়ং রবীন্দ্রনাথ ঠাকুর। এখানে কতগুলি কবিতা এবং গান সন্নিবেশিত হয়েছে। তারপরে রয়েছে ছায়াপথ। তোমরা জানো ছায়াপথ একটা বাংলা উপন্যাস, এবং এটা পূর্ণচন্দ্র গুপ্ত লিখেছিলেন। বিশেষ করে ধর্মভাবের সঙ্গে সমন্বয় করে এই উপন্যাসখানি রচিত হয়েছে, এবং এতে ধর্ম কী, বৈরাগ্য কী, প্রেম কাকে বলে, বৈষ্ণব ধর্মকে কেন বিশ্বধর্ম বলা হয়, জ্ঞানজন এবং ভক্তিযোগের মধ্যে কোন পথ শ্রেষ্ঠ ইত্যাদি খুব কঠিন সমস্যাসমূহ এখানে কিন্তু বিস্তারিতভাবে আলোচনা করা হয়েছে।
তারপর হচ্ছে ছায়াময়ী, এটা একটা বাংলা কাব্য এবং এটা লিখেছিলেন কিন্তু হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়। এতে এক বৃদ্ধ পরলোকগতা দুহিতার ছায়ামূর্তির সঙ্গে বিমানে উঠে পরলোকের বৃত্তান্ত এবং জমালয়ের ভীষণ দৃশ্য এখানে কিন্তু দর্শন করা হয়েছে এবং এটাই কিন্তু এই কাব্যের মূল বিষয়। এরপর হচ্ছে ছিন্নপত্র। তোমরা জানো যে ছিন্নপত্র রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা একটা গ্রন্থ এবং এখানে কবির তরুণ বয়সের অনেকগুলি পত্র একত্র কিন্তু সংকলিত করা হয়েছে। ছিন্নপত্র হচ্ছে রবীন্দ্রনাথের একটা আত্মজীবনীমূলক গ্রন্থ। 1912 আমি যখন রবীন্দ্রনাথ পড়িয়েছি তখন সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি। তারপরে হচ্ছে ছিন্নমুকুল। তোমরা জানো ছিন্নমুকুল হচ্ছে একটা বাংলা উপন্যাস। এই উপন্যাসটা লিখেছিলেন কিন্তু স্বর্ণকুমারী দেবী। আধুনিক উন্নতশীল বঙ্গীয় সমাজের কয়েকটি চিত্রকথা এবং একটি প্রণয় কাহিনী কিন্তু আনুষঙ্গিক ঘটনা পরম্পরায় কিন্তু এখানে লেখিকা তুলে ধরার কিন্তু চেষ্টা করেছেন। তারপরে হচ্ছে ছিন্নহস্ত। তোমরা জানো ছিন্নহস্ত একটা উপন্যাস। এই উপন্যাসটা লিখেছিলেন কিন্তু সুরেশচন্দ্র সমাজপতি। একখানি ইংরেজি উপন্যাসের অনুবাদ হচ্ছে ছিন্নহস্ত। দেখো বন্ধু, এটাই ছিল স্বনির্মিত জনপ্রিয় বাংলা গ্রন্থের যতগুলো গ্রন্থ আছে তার সংক্ষিপ্ত আলোচনা। তবে পর্ণমাঝে বন্ধুদের একটা কথা বলে রাখি যে শিক্ষাকে সকলের দুয়ারে দুয়ারে পৌঁছে দেয় পুণ্যের কাজ। তাই এখনও পর্যন্ত যারা তোমাদের প্রিয় স্বপ্নিল বাংলা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনকে প্রেস করে দিও সবার আগে সমস্ত ভিডিওর আপডেট পেতে। এবার বন্ধু আমি চলে যাব বর্গীয় জন নির্মিত কিছু গ্রন্থের আলোচনায়। সেদিক থেকে বর্গীয় জন নির্মিত প্রথম যে গ্রন্থটা আলোচনা করব সেটা হচ্ছে জগৎ শেঠ। তোমরা জানো জগৎ শেঠ গ্রন্থটা লিখেছিলেন কিন্তু নিখিলনাথ রায়। বিষয়টা এরকম ছিল যে জগৎ শেঠগণ বিভিন্ন কারণে অষ্টাদশ শতাব্দীর বাংলা রাজনীতির ইতিহাসের সহিত তারা জড়িয়েছিলেন। এই গ্রন্থ প্রকাশের সঙ্গে সঙ্গে বাংলার ইতিহাসের এই বিস্তৃত প্রায় অধ্যায় এখানে ফুটে ওঠে। এখানে মানিকচাঁদ, ফতেচাঁদ প্রমুখ শেঠগণের কাহিনী কিন্তু সন্নিবেশিত হয়েছে। খ্রিস্টীয় অষ্টাদশ শতাব্দীতে জগৎ শেঠগণ বাংলাদেশে কীরূপ গৌরব বিস্তৃত করেছিলেন তার আভাস এই গ্রন্থে পাওয়া যায় এবং কিভাবে তারা এদেশে সমৃদ্ধির উচ্চতম সিংহাসনে অধিরূঢ় হন এবং পরে কিভাবে আস্তে আস্তে তাদের সম্পত্তি নষ্ট হওয়ার শোচনীয় অবস্থা উপস্থিত হয় সেই কৌতূহলজনক উত্থান এবং পতনের ইতিহাস কিন্তু অতি মনজ্ঞ ভাষায় লেখক এখানে কিন্তু তুলে ধরার চেষ্টাটা করেছেন। এরপরে হচ্ছে জনা। তোমরা জানো জনা একটা বিখ্যাত পৌরাণিক নাটক, অবশ্যই লিখেছেন কিন্তু গিরিশচন্দ্র ঘোষ। বিশেষ করে মহারাজ যুধিষ্ঠিরের অশ্বমেধ যজ্ঞকালে অর্জুন যজ্ঞাশ্ব নিয়ে নীলধ্বজ রাজার রাজধানীতে উপস্থিত হলে রাজপুত্র প্রবীর ওই যজ্ঞাশ্ব মানে ধরে ফেলেন। এতে অর্জুনের সঙ্গে যুদ্ধের সম্ভাবনায় রাজাপুত্রকে অশ্ব ছেড়ে দিতে আদেশ করেন, কিন্তু প্রবীর জননী জনার দ্বারা উৎসাহিত হয়ে অর্জুনের সঙ্গে যুদ্ধ করে এবং যুদ্ধে রীতিমতো প্রবীরের মৃত্যু হয়। নীলধ্বজ কৃষ্ণার্জুনের আশ্রয় গ্রহণ করেন। জনা এতে মর্মাহত হয়ে জাহ্নবী গর্ভে জীবন বিসর্জন করেন, অর্থাৎ গঙ্গা ঝাঁপ দিয়ে জীবন বিসর্জন করেন এবং এরপর ভিত্তি করে কিন্তু নীলধ্বজের প্রতি জনা পত্রিকায় কিন্তু মধুসূদন দত্ত খুব সুন্দরভাবে একটা বাস্তবসম্মত মানবতা সমৃদ্ধ একটা চিঠি কিন্তু মানে বাংলার পাঠিকাকে উপহার দেওয়ার চেষ্টা কিন্তু করেছেন। তারপরে হচ্ছে কিন্তু জন্মান্তর রহস্য। তোমরা জানো জন্মান্তর রহস্য হচ্ছে সুরেন্দ্র মোহন ভট্টাচার্যের লেখা। বিষয়টা হচ্ছে এই গ্রন্থে রয়েছে আত্মা কি, আত্মা কোথায় থাকে, তাকে কিভাবে জানা যায়, নিদ্রা ও মৃত্যু কি, মৃত্যুকালে আত্মা কিভাবে দেহ থেকে বহির্গত হয়, মৃত্যুর পর আত্মা কোথায় যায়, সেখানে কি অবস্থায় থাকে এবং তার পুনরায় প্রত্যাবর্তন করে কি না, বা হিপনোটিজম বা মেসোমেরিজম, বশীকরণ, ছায়ামূর্তি দর্শন, ভূতের নিকট ভবিষ্যৎ ও বর্তমানে সংবাদকরণ প্রভৃতি বিষয় এখানে সুন্দরভাবে কিন্তু লেখক তুলে ধরার চেষ্টা করেছেন। এরপরে হচ্ছে জপজি। জপজি হচ্ছে গুরু নানকের লেখা একটা গ্রন্থ। তোমরা জানো জপজি হচ্ছে কিরণচাঁদ দরবেশের কর্তৃক একটা অনুদিত গ্রন্থ এবং দরবেশ মহাশয় নানকের অমৃতময় বাণী বাংলায় ভাষান্তরিত করে ভক্তি মার্গ অবলম্বী পাঠকগণের অশেষ উপকার সাধন করেছিলেন। সেই তত্ত্বকথাই কিন্তু এখানে তুলে ধরা হয়েছে।
এরপরে হচ্ছে যা ক্রিস্তফ। তোমরা জানো হচ্ছে যা ক্রিস্তফ হচ্ছে ফরাসি লেখক রোমারোলা রচিত বিখ্যাত একটা উপন্যাস যা ক্রিস্তফ রোমারোলা, প্রচুর নাম শুনেছি আমরা। এই গ্রন্থের মধ্যে আমরা 12টা খণ্ড দেখতে পাবো। প্রথম 4 খণ্ডে ক্রিস্তফের বাল্য এবং কৈশোর, দ্বিতীয় 4 খণ্ডে তার যৌবন এবং তৃতীয় 4 খণ্ডে পরিণত বয়স্ক ক্রিস্তফের জীবন কথা বর্ণিত হয়েছে। এবং এই গ্রন্থ রচনা করে লেখক সাহিত্যে কিন্তু নোবেল পুরস্কারও কিন্তু পেয়েছিলেন। আমরা রোমারোলা সম্পর্কে রবীন্দ্রনাথ রোমারোলাকে একটা কথা বলেছিলেন যে যদি ভারতবর্ষকে জানতে চাও তাহলে বিবেকানন্দকে জানো। সেই রোমারোলার একটা বিখ্যাত গ্রন্থ কিন্তু যা ক্রিস্তফ একটা উপন্যাস। দেখো বন্ধু, এই যে বাংলা, ইংরেজি এবং সংস্কৃত গ্রন্থের যে সংক্ষিপ্ত আলোচনার ক্লাসটা, এটা খুবই গুরুত্বপূর্ণ ক্লাস। কেননা প্রত্যেকটা ইউনিভার্সিটিতে আন্ডারে যেসব কলেজ আছে, কলেজের কোনো না কোনো ইয়ারে কিন্তু সাহিত্যের ইতিহাস পাঠ্য আছে, সেখান থেকে 2 নম্বরে 5 নম্বরে বা 10 নম্বরের প্রশ্ন আসে। ফলে সেদিক থেকে এর যথেষ্ট গুরুত্ব এবং বিভিন্ন কম্পিটিশন পরীক্ষায় কিন্তু দেয় অমুক গ্রন্থটা কার লেখা বা বিষয়টা কী বা এই চরিত্রটা কোন গ্রন্থের, সেদিক থেকে কিন্তু এই ক্লাসের যথেষ্ট গুরুত্ব রয়েছে। এরপরে আমরা চলে যাব পরবর্তী গ্রন্থ জাতিভেদ। তোমরা জানো জাতিভেদ হচ্ছে দিগীন্দ্রনারায়ণ ভট্টাচার্যের লেখা এবং লেখক এতে জাতিভেদের মূল যে অন্বেষণ করার চেষ্টাটা কিন্তু করেছেন, জাতিভেদের মূল বিষয়টা কী সেটা খুঁজে বের করার কিন্তু চেষ্টাটা করেছেন। তারপরে হচ্ছে জামাই বাড়ি। তোমরা জানো জামাই বাড়ি একটা বাংলা প্রহসন এবং এটা লিখেছিলেন কিন্তু দীনবন্ধু মিত্র। বিশেষ করে কেশবপুরের জমিদার বিজয় বল্লভবাবু বিখ্যাত কুলীন ছিলেন এবং তার বাড়িতে অনেকগুলি ঘর জামাই ছিল এবং তাদের জন্য তিনি একটি পৃথক আবাস নির্মাণ করেছিলেন। তার নাম কিন্তু জামাই বাড়ি এবং এই জামাই বাড়ি কারো মানে ইচ্ছা মতন বাড়ির ভিতরে যাবার বা স্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করার অধিকার কিন্তু ছিল না। ফলে শ্বশ্রু ঠাকুরানী যেদিন যাকে পাশ পাঠিয়ে দিতেন কেবল সেই দিনই সে বাড়ির ভিতর গিয়ে স্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে পারত। এই যে বেলেডাঙ্গা নিবাসী অভয় কুমার নামক এক যুবক এই দলের মধ্যে ছিলেন। তিনি গর্বিতা পত্নী কামিনী কর্তৃক লাঞ্ছিত হয়ে দেশে চলে যান। কিছুদিন পরে শ্বশুর তাকে কিন্তু ফিরিয়ে নিয়ে আসে এবং তিনি পত্নী কর্তৃক অধিকতর লাঞ্ছিত হন। তখন তিনি ক্ষোভে এবং অভিমানে বৃন্দাবনে চলে যান এবং অভয় কুমার চলে গেলে তার স্ত্রী কামিনীর মনে অনুতাপ উপস্থিত হয় এবং শেষে কামিনী ভবি ময়রানী এবং তার স্বামী ময়রা বুড়াকে সঙ্গে নিয়ে গোপনে বৃন্দাবনে যাত্রা করে এবং ময়রা বুড়ো মাধব বৈরাগী বেশে এবং ভবি ও কামিনী বৈষ্ণবী বেশে সেখানে অবস্থান করে। তারপর অভয় কুমার কামিনীকে বৈষ্ণবী জ্ঞানে তার সঙ্গে কণ্ঠী বদল করেন, পরে তাকে কামিনী বলেই কিন্তু চিনতে পারেন। এটাই ছিল কিন্তু দীনবন্ধু মিত্রের বিখ্যাত জামাইবাড়ি প্রহসনে কিন্তু মূল বিষয়। এবং জামাইবাড়ি বিভিন্ন পরীক্ষায় কিন্তু আসতে দেখা যায় যে জামাইবাড়ি কার লেখা, এটা বা এটা নাটক না প্রহসন, কত সালে প্রকাশ, এটা বিভিন্ন আসতে দেখা যায়। আমি যখন দীনবন্ধু মিত্র তোমাদের সাহিত্য ইতিহাসে পড়িয়েছি বন্ধু, তখন বিস্তারিত কিন্তু আলোচনাটা করেছি। এরপর আছে জাল প্রতাপচাঁদ। জাল প্রতাপচাঁদ যেন একটা বাংলা ঐতিহাসিক গ্রন্থ, অবশ্যই লিখেছিলেন কিন্তু সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায় জাল প্রতাপচাঁদ। বিষয়টা এরকম যে বর্ধমানের মহারাজ তেজশ্চন্দ্রের পুত্র প্রতাপচাঁদ অষ্টবিংশ বৎস বয়সে মৃত্যুবরণে মানে মৃত্যুমুখে পতিত হয়েছিল, মানে 28 বছর বয়সে। কিন্তু লোকে মৃত্যুর কথায় বিশ্বাস করে না। 15 বছর পর এক সন্ন্যাসী বর্ধমানে আসলে সকলেই তাকে প্রতাপচাঁদ বলে নির্দেশ করে। তখন তেজশ্চন্দ্র পরলোকে, তার পোষ্যপুত্র মহাতাবচন্দ্র রাজ্যের মালিক। ক্রমে এই প্রতাপচাঁদের আগমন বার্তা চারিদিকে ছড়িয়ে পড়ে এবং আদালতে মকদ্দমা হয়। মকদ্দমায় প্রতাপচাঁদ হেরে যায়। এই পুস্তকে সেই প্রতাপচাঁদের কাহিনী এবং মকদ্দমার কথা সুন্দরভাবে কিন্তু সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায় তুলে ধরার কিন্তু চেষ্টা করেছেন। এরপরে হচ্ছে জালিয়াত ক্লাইভ। এই জালিয়াত ক্লাইভ যেন একটা বাংলা ইতিহাস গ্রন্থ এবং এটা লিখেছিলেন কিন্তু সত্যচরণ শাস্ত্রী। বিষয়টা এরকম যে ক্লাইভ সম্বন্ধে এটা একখানি মৌলিক গ্রন্থ, অজ্ঞাতপূর্ব বহু তথ্য এখানে কিন্তু আমরা পাবো। বিসদৃশ শোনালেও ক্লাইভকে জালিয়াত বলা কেন নিন্দাও নয়, গ্রন্থকর্তা সেটা কিন্তু প্রস্তাবনায় খুব সুন্দরভাবে তুলে ধরার কিন্তু চেষ্টাটা করেছেন।
এরপর হচ্ছে জিজ্ঞাসা। তোমরা জানো জিজ্ঞাসা একটা প্রবন্ধ, যেটা রামেন্দ্র সুন্দর ত্রিবেদী কিন্তু লেখা। এখানে অধ্যাত্ম তত্ত্ব বিষয়ক বা বিজ্ঞান বিষয়ক এবং জ্যোতির্বিজ্ঞান বিষয়ক কতগুলি প্রবন্ধ খুব সুন্দরভাবে লেখক তুলে ধরার কিন্তু চেষ্টাটা করেছেন। দেখ বন্ধু, আজ কিন্তু আমি বাংলা, সংস্কৃত এবং ইংরেজি গ্রন্থের সংক্ষিপ্ত আলোচনায় নির্মিত গ্রন্থের প্রথম ক্লাস এবং তার সঙ্গে বর্গীয় জ নির্মিত গ্রন্থের কিছু গ্রন্থের পরিচয় কিন্তু দিলাম। আশা করছি বন্ধু আজকের এই দুটো বর্ণ নির্মিত গ্রন্থের ক্লাসও একটা সুন্দর তত্ত্ব তোমাদের উপর দিতে পেরেছি। তারপরে বন্ধু কোনো জায়গায় যদি কোনো সমস্যা হয়ে থাকে অবশ্যই বন্ধু কমেন্ট বক্সে যাবে, কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করে আমাকে জানানোর চেষ্টা করবে, আমি যথাসম্ভব তার উত্তর দেওয়ারও চেষ্টা করব। আজকের ক্লাসটা এই পর্যন্তই। নমস্কার।